দেখতে পাচ্ছেন ফ্যান? আচ্ছা। আহ, এইটা আপনার রিপোর্ট যেটা আপনি সেন্ড করেছেন, দেখেন তো, এটা তো তাই না? ওকে। আপনার আপনাকে কোনো স্যাম্পল রিপোর্ট দেওয়া হয়েছিল? কোনো স্যাম্পল রিপোর্ট? কোনো গ্রুপ আছে আপনার সাথে আমাদের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো স্যাম্পল রিপোর্টটা কার নামে ছিল? মানে কোন স্যাম্পল রিপোর্ট বা কোন টপিকের উপরে ছিল? ওটা একটু বলতে পারেন দেখে? ওকে, ঠিক। বেরিজা, বেরিজা। ঠিক আছে। হুম। জি জি জি। আচ্ছা দেখেন, ফার্স্ট অফ অল আমি এইগুলো এখন দেখছি না, কারণ এইগুলো হচ্ছে মাইনর বিষয়। তবে একটা জিনিস শুধু এখানে বলা যায়, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো সবসময় জাস্টিফাইড অ্যালাইনটা ফলো করতে হয়। এই যে এই অ্যালাইনমেন্টটা, ঠিক আছে, এইদিকে যেন সমান থাকে। এগুলো হচ্ছে আপনার ইউনিভার্সিটি গাইডলাইন, এটা আমাদের গাইডলাইন না। ইউনিভার্সিটির একটা ফিক্সড গাইডলাইন, হ্যাঁ। তো এই লেখাগুলো হতে হবে এই জাস্টিফাইড অ্যালাইন, তাই এই ফন্ট স্টাইলটা হতে হবে টাইম নিউ রোমান, এবং এই লেখার সাইজটা থাকবে 12। এই যে 12, এটা হচ্ছে ইউনিভার্সিটির একটা গাইডলাইন, এবং এর মাঝখানে গ্যাপ গ্যাপ দিতে হবে আপনার 1.5, মানে 1.15, ঠিক আছে? 1.15 বা 1.5 একটা। জি। ওকে। সো ওকে, টাইটেল, স্টাইল এবং অ্যালাইনমেন্টটা একটু ঠিক করবেন। এই যেগুলো সবই কিন্তু আপনার এই যে ক্যালিব্রি দিয়ে লেখা, এগুলো টাইম নিউ রোমান হবে, ঠিক আছে? আচ্ছা। এক্সিকিউট সামারির মধ্যে আপনার কোনো প্রকার কোনো ইয়ে নাই, আই মিন স্যাম্পল সাইজ, কোন মডেল, কি অ্যানালাইসিস করছেন, এগুলো কোনো কিছু লেখা নাই। এই জিনিসগুলো লিখতে হবে। কি কি ধরনের অ্যানালাইসিস করছেন, বা আপনার স্যাম্পল সাইজ কত ছিল, কারা পপুলেশন ছিল, অ্যাট এ গ্ল্যান্স কি রেজাল্ট আসছে আপনার, সবকিছু এখানে ইন্টারপ্রেট করতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড, জি জি, এক্সিকিউটিভ সামারিতে অবজেক্টিভস এর মধ্যে জাস্ট আপনি জেনারেল অবজেক্টিভস এর মধ্যে টাইটেলটা লিখে দিয়েছেন, বাট নট অনলি টাইটেল, এখানে শুধুমাত্র টাইটেল না, এখানে আপনার টাইটেলটাই মূলত জেনারেল অবজেক্টিভ, কিন্তু জেনারেল অবজেক্টিভসটা এভাবে লিখতে হয় না। জেনারেল অবজেক্টিভসটা দেখেন যে আমাদের স্যাম্পল অবজেক্টিভগুলো আমরা সেট করে দিয়েছি। জেনারেল অবজেক্টিভসটা আপনার লিখার কথা ছিল বেসড অন দ্য স্যাম্পল রিপোর্ট। আমি জেনারেল অবজেক্টিভস নিয়ে কত কথা বলছি, স্পেসিফিক অবজেক্টিভ নিয়ে আপনাকে কিছু বলা হয়নি। জাস্ট এ মিনিট। এটাকে লিখতে পারেন এইভাবে: দ্য প্রাইমারি অবজেক্টিভ
অফ দ্য স্টাডি টু ডিটারমাইন দ্য, এই যে এই কথাটুকু লিখে দেন আপনি আপনার টাইটেলটাকে এখানে অ্যাড করতে পারেন। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ব্লা ব্লা এট গ্লোবাল ইসলামিক ব্যাংক পিএলসি। The study goals to provide significant insist enhancing, কি দেখতে চাচ্ছেন আপনি? কাস্টমার স্যাটিসফ্যাকশন বা ইউজার স্যাটিসফ্যাকশন। এই যে ইউজার স্যাটিসফ্যাকশন বাই ইনভেস্টিগেশন দোজ এলিমেন্ট। এইভাবে আপনি আপনার অবজেক্টিভসটাকে লিখতে পারেন। আমরা যে কথাটা বলেছি সেটা ভুল না, মিথ্যা না। টাইটেলটা থাকবে। টাইটেলটার আগে পিছে কিছু কথা বা কিছু মাধুর্য এড করতে হয়। এতে করে জিনিসটা পূর্ণাঙ্গ রূপ ধারণ পায়। হ্যাঁ? আর স্পেসিফিক অবজেক্টিভস লিখে দেওয়া হয়েছিল সেটা আমার মনে আছে। এবং সেটা নিয়ে কোনো কিছু বলা হচ্ছে না। আচ্ছা, মেথোডোলজির মধ্যে আপনার স্যাম্পল সাইজ কই? কাদের উপরে ডেটা কালেকশন করেছেন? চার্ট আছে? আচ্ছা, একটু দেখেন তো কোথায় আছে চার্টটা? এই ফ্রেমওয়ার্কটা আপনাকে কে এঁকে দিয়েছে? এই ডাইরেকশনটা রং ডাইরেকশন, হ্যাঁ? ডাইরেকশনটা এরকম হবে। অর্থাৎ এইটা এইটা থেকে এইটা হচ্ছে আইভি, এই আইভি থেকে ডিভির দিকে যাবে। হ্যাঁ? এই ডাইরেকশন গুলো, এই তীরগুলো ঘুরে যাবে। এইটা এদিকে যাবে। ঠিক আছে? ইন দ্যাট কেস আপনার স্যাম্পল রিপোর্টটা আপনি ফলো যদি করেন তাহলে দেখতে পাবেন যে এখানে এই ডাইরেকশন গুলোই ফলো করা আছে। জি স্যার। আচ্ছা, আমি কিন্তু স্যাম্পল সাইজ সম্পর্কে এখনো কিছু পাইনি। হ্যাঁ? এখানে কতজন স্যাম্পল ছিল আপনার? না, ক- কত কতজনের কাছ থেকে ডেটা কালেকশন করেছেন?
কতজন? ৮ জন কাস্টমারের রিভিউ দিয়ে তো হবে না। নাম্বার 1 চ্যাপ্টার 5 এ কত? 5.4। না, 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 না। এইভাবে রেটিং নিয়ে আসলে আম এটা এরকমভাবে করা হয় না। এটা ভুল ডাইরেকশন। আমি যতটুকু জানি আপনাকে যে স্যাম্পল রিপোর্ট দেওয়া হয়েছে এইখানে এইভাবে এই কাজটা করা হয়নি। আর সেকেন্ডলি হচ্ছে আপনার অ্যানালাইসিস কোথায়? কি অ্যানালাইসিস করেছেন আপনি? কি অ্যানালাইসিস করেছেন? না, না, আমি তো বুঝবো ঠিক আছে। তবে এইগুলো এগুলো একটু কম বুঝি আমরা। আমরা যেটা বুঝি সেটা আপনাকে শেখাতে পারবো যদি আপনি চান। হ্যাঁ? এটা আসলে রং অ্যানালাইসিস রং অ্যানালাইসিস না, প্লিজ ফলো as per class and suggestion to you. Wrong analysis. Please follow the guidelines as per class and suggestion to you. যেগুলো আপনাকে দেখানো হবে সেইগুলো আপনি ফলো করবেন। এইটা হয়নি। হ্যাঁ? আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। উই আর ভেরি সরি। ইন দ্যাট কেস আমার মনে হয় কি আপনাকে আমি এট এ গ্ল্যান্স সবগুলো জিনিস বলে যাই তাহলে আপনার জন্য ইজিয়ার হবে। যেহেতু ক্লাস রেকর্ডটা হচ্ছে এটা আপনি পাবেন। এই রিপোর্টে আপনি যদি আমাকে বলেন তাহলে আসলে এক্সাক্টলি 10% এর মতো হয়তোবা আপনি রাইট ট্র্যাকে আছেন। এর বেশি না। আমি আপনাকে পুরোটা একটা ওভারভিউ দিচ্ছি। দেখেন জিনিসটা আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটুকু আপনি রাইট ট্র্যাকে আছেন। ১ম থেকে আমরা যদি শুরু করি, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে যান। প্রয়োজনে আমার স্ক্রিন না দেখতে পারলে আপনি ইন্ট্রোডাকশনে যান আপনার এন্ড থেকে। আচ্ছা, এক্সিকিউটিভ সামারি নিয়ে এখন কথাবার্তা বলছি না। এটা পরে বলি আমরা। আমরা অন্য যে ইন্ট্রোডাকশন আছে সেখান থেকে শুরু করি। ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি ম্যাক্সিমামই যেটা লিখার চেষ্টা করেছেন যেটা দেখলাম যে আপনার ইন্টার্নশিপ, ওই ব্যাংকটা কি ব্যাংক, কি ধরনের অ্যাপ এই সমস্ত কিছু। আসলে কিন্তু এরকম না। ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি এর অর্থটা কি? এই স্টাডির ব্যাকগ্রাউন্ড, নট কোম্পানির ব্যাকগ্রাউন্ড, না আপনার ব্যাকগ্রাউন্ড। এই ২ টার কোনোটাই কিন্তু না। এই স্টাডির ব্যাকগ্রাউন্ড। স্টাডিটা কি জিনিস? স্টাডিটা হচ্ছে আপনার যে টাইটেল। আপনার টাইটেলটা কি? ফ্যাক্টর এফেক্টিং ইউজার স্যাটিসফ্যাকশন অফ ডিজিটাল ব্যাংকিং সার্ভিস। গো ফার্স্ট এর উপরে আপনি কাজটা করতেছেন। কিন্তু মূল স্টাডিটা কি? মূল স্টাডি হচ্ছে ইউজার স্যাটিসফ্যাকশন বের করা ফর দ্য ডিজিটাল সার্ভিস বা ডিজিটাল ব্যাংকিং সার্ভিস। কেমন? তো এইটা হচ্ছে আপনার মূল স্টাডি। ওই আমাদের গো ফাস্ট বা ইসলামী ব্যাংক অথবা আপনার সম্পর্কে আমরা উপরে জানবো। আপনার কথা জানবো আমরা অ্যাকনলেজমেন্টে, স্টুডেন্ট ডিক্লারেশনে জানবো। এই দেখেন এই জায়গাতে আপনার কথা জানার জন্য আমরা জায়গা রেখেছি। এই যে লেটার অফ ট্রান্সমিটালে আপনি আপনার কথা লিখতে পারেন, লেটার অফ অ্যাকসেপ্টেন্সে লিখতে পারেন। অ্যাকনলেজমেন্টের মধ্যে আপনি কি করছেন, কার প্রতি আপনি সদয়, হ্যাঁ? আপনি আপনি আপনার সুপারভাইজারকে থ্যাংকস জানান, কোম্পানির সুপারভাইজারকে থ্যাংকস জানান, ইউনিভার্সিটিকে থ্যাংকস জানান,
আরো যদি কেউ পৃষ্ঠপোষকতা থেকে থাকে তাকেও থ্যাঙ্কস জানাতে পারেন। হ্যাঁ? এখানে আপনি আপনার মতো করে লিখেন। অসুবিধা নেই। বাট যখন আপনি মূল স্টাডির মধ্যে চলে আসতেছেন, তখন হচ্ছে আমরা শুধুমাত্র মূল স্টাডি নিয়ে কথাবার্তা বলবো। এখানে আর আপনার জব রিলেটেড, ইন্টার্নশিপ রিলেটেড ওগুলো আমরা শুনতে চাচ্ছি না। আমরা শুনতে চাচ্ছি আপনি যে বললেন এই যে ইউজার স্যাটিসফ্যাকশন দিবেন ডিজিটাল ব্যাংকিং সার্ভিসের উপরে। এগুলো নিয়ে আমরা শুনতে আগ্রহী। আমরা উপরে ওগুলো আপনার পড়বো। তো মূলত ব্যাকগ্রাউন্ডটা হবে আপনি যে স্টাডি করছেন সেই স্টাডির উপরে। আর এইটা তো আমি এখানে আপনাকে বসিয়ে দিলাম। এটা স্পেসিফিক অবজেক্টিভটাও ঠিক করা হয়েছে। এরপরে এই জায়গাতে ম্যাথোডোলজি আলাদা একটা চ্যাপ্টার। এটা এইখানে হবে না। আচ্ছা, যেহেতু এটা এই চ্যাপ্টারের না, সেহেতু এটা যে চ্যাপ্টারের বিষয়বস্তু সেই চ্যাপ্টারে গিয়ে আমরা আলোচনা করবো। এখন চ্যাপ্টার 1 এর মধ্যে আরো কিছু আছে যেটা আপনি এখানে লিখেননি। এগুলো আমরা এখন দেখব। কি, কি লিখতে হবে? এই যে রেশনাল অফ দ্য স্টাডি। আপনার এই স্টাডির যুক্তি কি? এই স্টাডি যে করছেন কেন করছেন? আপনার স্টাডির প্রয়োজন কি? প্রবলেম স্টেটমেন্ট। কোন প্রবলেমের সমাধান আসবে আপনার এই রিপোর্টটা করে? এই রিসার্চটা করে কি প্রবলেমের সমাধান আপনি করবেন? স্কোপ অফ দ্য স্টাডি। এই স্টাডিতে সুযোগ কি ছিল? কতটুকু সুবিধা ছিল? কি ভালো ছিল? এই বিষয়টা সম্পর্কে আপনাকে লিখতে হবে। আর ফাইনালি এর নিচে লিখতে হবে রিসার্চ অবজেক্টিভ। তার মানে এগুলো হবে ওপরে। এগুলো হবে ওপরে। তাহলে 1.1, 1.2, 1.3, 1.4 এটা হচ্ছে 1.5। এই 1.5। এরপরে লিখবেন ডেফিনেশন অফ টার্ম। অর্থাৎ আপনার যে ভেরিয়েবল গুলো থাকছে, ভেরিয়েবল কোনগুলো? এই যে এজ অফ ইউজ, পারচিভ ক্রেডিবিলিটি, পারচিভ ইউজফুলনেস, কাস্টমার অ্যাটিটিউড, অ্যাপ সিকিউরিটি, আর ডিভি হচ্ছে ইউজার স্যাটিসফ্যাকশন। তো এই প্রত্যেকটার ডেফিনেশন আপনার রিপোর্টে অ্যাপ সিকিউরিটি বলতে আপনি কি বোঝাচ্ছেন, কাস্টমার অ্যাটিটিউড বলতে কি বোঝাচ্ছেন, একটা গ্লাস শর্ট ফর্মে লিখতে হবে। দেখেন এখানেও লেখা লেখা আছে। যদি কোনো পেপার থেকে নিয়ে থাকেন সেই পেপারের রেফারেন্সে এখানে add করতে পারেন। ওকে, এগুলো আর আমি এখানে দেখছি না, কারণ এগুলো এখানকার বিষয়বস্তু না এবং এটা হয়ও নাই। আচ্ছা, ২ নম্বর চ্যাপ্টারে আমরা কি করেছি? ২ নম্বর চ্যাপ্টারে করেছি লিটারেচার রিভিউ। কোম্পানি অর্গানাইজেশন নিয়ে আমরা ওয়ারিড না। কোম্পানি কত টাকা লাভ, লস, কোথায় অবস্থিত, এগুলো নিয়ে আমরা আসলে মোটেও খুব একটা ওয়ারিড না। এগুলো আপনি যদি চান তাহলে আহ, এক পৃষ্ঠায়, যদি আপনার খুবই ইচ্ছে করে বা আপনার যদি এরকম হয় যে ওই কোম্পানিতে আপনার এই রিপোর্টটা জমা দিতে হবে, যে কারণে ১ পেজ হলেও আপনার কোম্পানি সম্পর্কে লিখতে হবে, তাহলে এই যে চ্যাপ্টার 1 এর মধ্যে আপনি এই ডেফিনেশন অফ টার্মের নিচে একটা পয়েন্ট করেন। এই ডেফিনেশন অফ টার্মের নিচে একটা পয়েন্ট করেন ১ নম্বর চ্যাপ্টারের মধ্যে। এটার জন্য আলাদা চ্যাপ্টার করার দরকার নাই। এই ডেফিনেশন অফ টার্মের নিচে না, কোম্পানি ওভারভিউ, এটা আপনি হাইয়েস্ট ১ পেজ লিখতে পারেন, সর্বোচ্চ, এর বেশি না। ওকে, দেন হচ্ছে আপনি চ্যাপ্টার 2 তে লিটারেচার রিভিউ। আচ্ছা, চ্যাপ্টার 2টা হচ্ছে লিটারেচার রিভিউ। এখানে আমরা শুরু করি।
এদিকে না হলে বোঝা যাবে না পরে আর। এরপরে শুরু হবে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 শিওর, লিটারেচার রিভিউ। এই লিটারেচার রিভিউ এর মধ্যে কি কি আসবে? আপনার লিটারেচার রিভিউ করেছেন আপনি? আচ্ছা দেখছি। হ্যাঁ, লিটারেচার রিভিউ। আচ্ছা, ইউজ ইন্টারফেস ডিজাইন, সিকিউরিটি অ্যান্ড ট্রাস্ট, সার্ভিস রিলায়েবিলিটি, কাস্টমার সাপোর্ট। তো দেখেন, আপনি লিটারেচার রিভিউ করেছেন, কিন্তু আপনার কি এ ধরনের কোনো ভেরিয়েবল ছিল? সার্ভিস রিলায়েবিলিটি বা কাস্টমার সাপোর্ট ছিল না। ইউজার ইন্টারফেস খুব সম্ভবত মনে হয় ছিল। তবে আপনার মূল ভেরিয়েবলগুলো কি কি ছিল? এজ অফ ইউজ, পারচিভ ক্রেডিবিলিটি, পারচিভ ইউজফুলনেস, কাস্টমার অ্যাটিটিউড, অ্যাপ সিকিউরিটি এবং ইউজার স্যাটিসফ্যাকশন। তো আপনার এই ভেরিয়েবলগুলো নিয়ে আপনি লিটারেচার রিভিউ হবে, অন্য কোনো কিছু আসার তো এখানে সুযোগ নাই। এই যে এই ভেরিয়েবলগুলো যেগুলো আপনার, জি, সেম টপিক না। হ্যাঁ, টপিক এক, সেম টপিক আবার না। এটা তো নতুন করে আপনি রিভিউ করছেন। বিকজ অফ কি, আপনার এই লিটারেচার রিভিউ আপনি করেননি এখনো। আপনি ওপরে স্পেসিফিক অবজেক্টিভ লিখেছেন, আর লিটারেচার রিভিউটা কি জিনিস? আপনি বিভিন্ন পেপার পড়ে তাদের কি সাজেশন ছিল বা তারা কি কি পেপারের উপরে বা তারা কি রেজাল্ট পেয়েছে সেগুলো সম্পর্কে লেখা। আপনি এই এইজ অফ ইউজ এবং ইউজার স্যাটিসফ্যাকশনের উপরে হয়তো ১০টা ১৫টা ২০টা পেপার পেলেন, সেই সমস্ত পেপারের উপরে লেখা। এটা হচ্ছে আপনার লিটারেচার রিভিউ। ঠিক আছে? তো লিটারেচার রিভিউ কম। হ্যাঁ, অবশ্যই রেফারেন্স দেখেন, এই যে স্যাম্পল রিপোর্টটা ফলো করলে দেখেন এই জায়গাতে তার একটা ভেরিয়েবল ছিল স্যালারি অ্যান্ড বেনিফিট। স্যালারি অ্যান্ড বেনিফিটস এর মধ্যে বিভিন্ন কথাবার্তা লেখা হয়েছে। এই কথাগুলো কোথায় পাওয়া গেছে? এই যে এই পেপারে পাওয়া গেছে। একটা রেফারেন্স অ্যাড করা আছে। তারপরে আবার কিছু কথা বলা হয়েছে। এই কথাগুলো কোথায় পাইছি আমি? এই পেপারে পাইছি। এই দেখেন আরো একটা রেফারেন্স। দেখেন বিভিন্ন লেখার মধ্যে বিভিন্ন রেফারেন্স অ্যাড করা আছে। তার মানে এই কথাগুলো তার না। সে কোথাও না কোথাও থেকে পড়ে নিয়ে আসছে। এটাকেই বলা হচ্ছে ইনটেক্স রেফারেন্স। তো এই লিটারেচার রিভিউটা আপনাকে এইভাবে তৈরি করতে হবে। ইন দ্যাট কেস লিটারেচার রিভিউ শেষ করার পরে আপনার চ্যাপ্টার এই এরকম একটা ভেরিয়েবলস এর ঘর তৈরি করতে হবে। যে এই যে প্রত্যেকটা ভেরিয়েবল আপনার যেটা আছে, এই প্রত্যেকটা ভেরিয়েবলে মোট কতগুলো রেফারেন্স আপনি ইনটেক্স ইউজ করছেন। ৪টা, ৫টা, ৬টা, যে যে কয়টা হয়। দেখেন উনি কয়টা করে এড করছে, উনি মোটামুটি ৫টা করে এড করছে। তা আপনিও ৩টা ৪টা করে এড করেন, সমস্যা নাই। কমন কমন থাকবে। কমন গুলোকে প্রয়োজনে অ্যাভয়েড করতে পারেন। চাইলে এখানে অ্যাডও করতে পারেন। কোনো সমস্যা নাই। এরপরে আসবে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অ্যান্ড হাইপোথিসিস ডেভেলপমেন্ট। আপনার কনসেপ্ট, আপনি না বুঝে রিপোর্ট কিভাবে কমপ্লিট করলেন? আচ্ছা,
চ্যাপ্টার 2 গেল। দাঁড়ান আমি এটা চ্যাপ্টার 3 কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এন্ড হাইপোথিসিস ডেভেলপমেন্ট এর মধ্যে এই যে এটা হচ্ছে আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, কোথায় কোথায় কোন পেপার থেকে রেফারেন্স পাওয়া গেছে সেগুলো অ্যাড করতে হচ্ছে। আচ্ছা, হাইপোথিসিসটা কি জিনিস? হাইপোথিসিস ডেভেলপমেন্টটা হচ্ছে কিছুই না, জাস্ট আপনার এই যে ভেরিয়েবলের কানেকশনটা করছেন আপনি, এজ অফ ইউজ এর সাথে ইউজার স্যাটিসফ্যাকশন, তাই না? ইউজার স্যাটিসফ্যাকশন, এই দুইটার পজিটিভ নেগেটিভ সম্পর্ককে সাপোর্ট দেওয়া। কিরকম ভাবে সাপোর্ট দিব? কথাটা হবে এরকম, দেখেন আমি একটা হাইপোথিসিস আপনার সামনে ডেভেলপ করি। ধরেন আমার হাইপোথিসিস প্রথমে কি ছিল? প্রথম প্রথম স্পেসিফিক অবজেক্টিভটা দেখেন কি আছে, টু আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ বিটুইন এজ অফ ইউজ অ্যান্ড ইউজার স্যাটিসফ্যাকশন, তাই না? এরকমই আছে। তো এই জায়গা থেকে আমরা কি করছি, দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট কোরিলেশন বিটুইন, এই যে দেখেন, there is a significant correlation between age of use and user satisfaction, হয়ে গেল। এটাই হাইপোথিসিস। অর্থাৎ স্পেসিফিক অবজেক্টিভস এর মধ্যে আপনি বলছেন যে আমরা আমাদের উদ্দেশ্য আমরা খুঁজে বের করব যে এদের মধ্যে সিগনিফিকেন্ট রিলেশনশিপ আছে কিনা। দেন হাইপোথিসিসে এসে আপনি ওই কথাটাকেই বলছেন যে আমি মনে করি এদের মধ্যে সিগনিফিকেন্ট কোরিলেশন আছে। আপনি পজিটিভ ওয়েতে মনে করে দেন এগিয়ে যাচ্ছেন। এটাই মূলত আপনার হাইপোথিসিস। আপনি যদি মনে করেন নেগেটিভ টার্মস রাখতে পারেন, বাট অ্যাজ এ রিসার্চার আপনি অবশ্যই এত পড়াশুনো করে শুরু করছেন একটা কাজ, অবশ্যই পজিটিভ ভাইব থেকেই করবেন, তাই না? ওখানে নেগেটিভ, হ্যাঁ এটাই স্যার, উনার উনার যে ভেরিয়েবল আছে এখানে একটা ভেরিয়েবলও নেগেটিভ হবে না। না, সেটা তো অবশ্যই স্যার, কিন্তু মানে যেহেতু ভেরিয়েবল গুলো সেট করা আছে, তাই ওনাকে বললাম। কারণ তা না হলে উনি আবার দেখাচ্ছে যে হয়তোবা দুইটা নেগেটিভ দুইটা পজিটিভ নিয়ে আসবে, যেটা কিনা আবারও ভুল হবে। হ্যাঁ, তো এখানে এখানে আপনি পড়াশোনা করে দেখেন, লিটারেচার রিভিউ করে দেখেন, যদি লিটারেচার রিভিউতে আপনি পান কোনো একটা ভেরিয়েবল নেগেটিভ, তাহলে নেগেটিভ দিতে পারেন, সমস্যা নেই। তো এইভাবে মূলত আপনাকে প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ে সেট করতে হবে, হাইপোথিসিস সেট করতে হবে, হাইপোথিসিস 1 2 3 4 5 যে কয়টা হয় আপনার, অর্থাৎ এটা স্পেসিফিক অবজেক্টিভের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এটা হাইপোথিসিসটা ব্রডলি লিখতে হবে। এটাও ওই লিটারেচার, ওয়ান কাইন্ড অফ লিটারেচার রিভিউ এর মতো করেই আপনি লিখবেন, বিভিন্ন পেপারের রেফারেন্স দিয়ে দিয়ে। আর হাইপোথিসিসের পরে মেথোডোলজি, ম্যাথোডোলজি চ্যাপ্টারের মধ্যে দেখেন কি কি আছে। পপুলেশন এন্ড স্যাম্পল সাইজ, কত জনের কাছ থেকে আপনি ডেটা কালেকশন করবেন, কারা আপনার পপুলেশন। হ্যাঁ, এরপরে আপনার রিসার্চ ডিজাইনটা কি, এটা কি ক্রস সেকশনাল, কি টেকনিক অবলম্বন করেছেন, এটা কি সিম্পল র্যান্ডম নাকি আপনার কনভেনিয়েন্স স্যাম্পলিং, কি ধরনের স্যাম্পলিং টেকনিক এখানে ব্যবহার করা হয়েছে ফর দ্য ডেটা কালেকশন। কোশ্চেনিয়ার ডিজাইন, এটা কি লাইকার স্কেল করেছেন না কিভাবে করেছেন, সেটার একটা ওভারভিউ এখানে দিতে হবে। এরপরে আপনার ডেটা কালেকশন, ডেটা কালেকশনের মধ্যে আপনি কি সরাসরি তাদের কাছে গিয়েছেন
নাকি অনলাইনে তাদেরকে কোশ্চেনিয়ার দিয়েছেন, এই জিনিসটাকে ডেভেলপ করতে হবে। আচ্ছা, প্রসিডিউর এগুলাতে এগুলো গেলাম না। এগুলো আপনি এগুলো একটু, যেহেতু এমবিএ রিপোর্ট একটু ব্রড আকারে লেখা আছে। ডেটা অ্যানালাইসিস এর মধ্যে এটা আপনি এসপিএসএস সফটওয়্যার সাধারণত ইউজ করা হয়। যদি এসপিএসএস ইউজ করেন তাহলে এসপিএসএস এর নামটা দিতে হবে যে এসপিএসএস দিয়ে কাজ করেছেন। এইভাবে আপনাকে মেথোডোলজি চ্যাপ্টার লিখতে হবে। এরপরে গিয়ে ডেটা কালেকশন হওয়ার পরে অ্যানালাইসিস করতে হবে। এখন এই যে মেথোডোলজির আগে বা অ্যানালাইসিসের আগে ডেটা কালেকশনটা থাকতে হবে। আপনার কি কোশ্চেনিয়ার আছে? কোশ্চেনিয়ার কোথায়? ওই ফাইলটা দেন। আচ্ছা, মানে এই রিপোর্ট অ্যাড করা আছে? না, না, এভাবে না। এটা আসলে পূর্ণাঙ্গ কোশ্চেনিয়ার না। পূর্ণাঙ্গ কোশ্চেনিয়ার চেহারাটা হবে কাইন্ড অফ এরকম। হ্যাঁ, দেখেন এখানে প্রত্যেকটা ভেরিয়েবল ওয়াইজ আলাদা আলাদা করে আমাদের ইয়েগুলো করা আছে। অর্থাৎ ডেমোগ্রাফিক ডেটা, তারপরে একটা ভেরিয়েবল তার এগেনস্টে কিছু কোশ্চেন, আরেকটা ভেরিয়েবল তার এগেনস্টে কিছু কোশ্চেন, আরেকটা ভেরিয়েবল তার এগেনস্টে কিছু কোশ্চেন। এরকম ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েবলের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা কোশ্চেনিয়ার সেট তৈরি করা হয়। এই অনুযায়ী কোশ্চেনিয়ার তৈরি করতে হবে। দেন আপনাকে এটা গুগল ফর্মে ইনপুট করতে হবে। গুগল ফর্মে ইনপুট করার পরে সেগুলো আপনার রেসপন্ডের কাছ থেকে মিনিমাম 100+ ডেটা আপনাকে নিয়ে আসতে হবে। 100+ ডেটা নিয়ে আসার পরে ওইটাকে অ্যানালাইসিস করে দেন আপনি ফার্দার যে অ্যানালাইসিস পার্ট লিখতে হয় সেটা লিখবেন। এই যে দেখেন এখানে কিছু কোশ্চেনের মডেলও আছে। ধরেন এটাই দেখেন, এই দেখেন এরকম একটা কোশ্চেনিয়ার থাকবে আপনার অর্গানাইজড। এই যে 100+ ডেটা আপনাকে আনতে হবে। কেমন? তো এই ডেটাগুলো নিয়ে কাস্টমার রেসপন্স লাগবে, এক্স্যাক্টলি। এই যে এরকম ভাবে আপনি চাইলে এটা ম্যানুয়ালি আপনি নিজেও করতে, মানে আই মিন ধরেন এই যে গুগল লিংকের ফর্মটা কপি করলেন, কপি করে আপনার যে রেসপন্ড তাকে এটা দিয়ে দিলেন, তাকে এটা দিয়ে দিলেন যে এটা প্লিজ কাইন্ডলি একটু ফিল আপ করে দেন। সে এরকম একটা ফর্ম পাবে। সে জাস্ট তার তার এগুলো প্রশ্নগুলো বাংলা থাকবে, ইংলিশ থাকবে, বাংলা থাকবে। সে পড়ে পড়ে ইয়েস, নো, ভেরি গুড, থ্যাংক ইউ এগুলো সিলেক্ট করবে যে সে একমত নাকি দ্বিমত। এগুলো সব রেসপন্সগুলো তারা যখন সাবমিট করতে শুরু করবে আপনার এখানে এসে জমা হবে। যখন 100+ হয়ে যাবে তখন আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করব। তো অ্যানালাইসিস, হ্যাঁ, আপনি আগে কোশ্চেনিয়ার রেডি করেন। আপনার তো কোশ্চেনিয়ার হয়নি, কোশ্চেনিয়ার রেডি করেন। দেন ওইটা এই গুগল ফর্মে নিয়ে আপনি ডেটা কালেকশন করেন। তারপরে আমরা ফার্দার অ্যানালাইসিসে যাই। এখন অ্যানালাইসিসে গিয়ে আসলে লাভ হবে না। তার কারণ এখন আমি বলেই যাব, আপনি বুঝবেন না। না স্যার।
আমি আমি জানি না স্যার, এটা হয়নি। সে কিসের ডেটা আমি জানি না, বাট এটা হয়নি। আপনাকে যে ওয়ে দেখানো হলো এই ওয়েতে করতে হবে, আদারওয়াইজ। না স্যার। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তো স্যার ওইটাই ছিল, উনি ওই বিষয়ে কাজ করছিল। আমি তো